নমস্কার, নিউজ 18 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি সোনিয়া। নিউজ 18 প্রাইমের শুরুতেই আজ নজর রাখতে হচ্ছে মুখ্যমন্ত্রীর ক্ষোভের মুখে কলকাতার পুলিশ কমিশনার। বৈঠক ছিল, রিভিউ মিটিং ছিল আজ 11 তারিখের যে বৈঠক, তারপর আজকের রিভিউ মিটিং এবং মুখ্যমন্ত্রীর ক্ষোভের মুখে কলকাতার পুলিশ কমিশনার। কলকাতায় জমি জবরদখল নিয়ে সিপিকে রীতিমতো ধমক। কি জানা যাচ্ছে এই বিষয়ে আরো বিস্তারিত জানবো সোমরাজের কাছ থেকে। সোমরাজ, মুখ্যমন্ত্রীর ক্ষোভের মুখে কলকাতার পুলিশ কমিশনারও কি উঠে এলো এই বৈঠক থেকে? প্রশাসনিক বৈঠক করেন প্রায় 45 মিনিট ধরে। আর সেই বৈঠকে কলকাতা পুলিশের পুলিশ কমিশনার বিনীত গোয়েলের কাজ নিয়ে অসন্তোষ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে নবান্ন সূত্রে খবর। যেটা জানা যাচ্ছে যে মুখ্যমন্ত্রী বৈঠক চলাকালীন বলেন যে জমি জবরদখল হয়ে যাচ্ছে, এনক্রোচমেন্ট হয়ে যাচ্ছে কলকাতাতে, কিন্তু বিনীত তুমি দেখছো না, তেমনটাই মন্তব্য করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা পুলিশের পুলিশ কমিশনার বিনীত গোয়েলের উদ্দেশ্যে। যেটা তোমাকে জানিয়ে রাখতে চাইবো যে কলকাতা পুলিশের পুলিশ কমিশনার বিনীত গোয়েল এদিন সশরীরে বৈঠকে উপস্থিত ছিলেন এবং তার উপস্থিতিতেই মমতা বন্দ্যোপাধ্যায় এই ক্ষোভ প্রকাশ করেন বলে নবান্নের খবর। শুধুমাত্র কলকাতায় সন্ডেকে একইভাবে এন্ড হচ্ছে, ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক বৈঠকে বন্ধ সূত্রে খবর। একেবারে সোমরাজ, এখানেই শেষ নয়। ভোটের সময় উত্তরবঙ্গে টাকার পাহাড়, নবান্নের মুখ্যমন্ত্রীর তোপে পুলিশ কর্তারাও। এই বিষয়ে সোমরাজও জানাবে। সোমরাজ, হ্যাঁ দেখো, আজকের বৈঠকে সশরীরে উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের ডিজি আইন শৃঙ্খলা ও রাষ্ট্র পুলিশের টিম। তার উপস্থিতিতে এই মুখ্যমন্ত্রীর সময় উত্তরবঙ্গে এত টাকা ঢুকলো, পুলিশ আটকাতে পারলো না, কিছু কিছু জায়গা বাদ দিয়ে। আর কোথাও এর আগেও কিন্তু লাগাতার তৃণমূল কংগ্রেসের তরফে অভিযোগ তোলা হয়েছিল যে উত্তরবঙ্গে বিপুল টাকা ঢোকানো হচ্ছে। আর আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশের শীর্ষ আধিকারিকদের উপস্থিতিতেই ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন যে নির্বাচনের সময় উত্তরবঙ্গে এত টাকা ঢুকলো কিন্তু পুলিশ আটকাতে পারলো না, কিছু কিছু জায়গা বাদ দিয়ে। আর কোথাও পুলিশ ব্যবস্থা নিতে পারেনি, তেমনটাই উষ্মা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রশাসনিক বৈঠকে বলে নবান্ন সূত্রে খবর। সোমরাজ, একেবারে এরই পাশাপাশি উদ্বাস্তু পাট্টা বিলি, সেখানেও তো বেনিয়ম। মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে মিশন মোডে, তা বলার অপেক্ষা রাখে না, সে কাজেও কিন্তু খুশি নন তিনি। কি জানতে পারছো? একদমই, দেখো, উদ্বাস্তু জমির পাট্টা নিয়েও মোটেও সন্তুষ্ট নন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন সূত্রে খবর। এবং তিনি স্পষ্টতই বলেন যে যেভাবে উদ্বাস্তু পাট্টা দেওয়া হয়েছে তা সঠিকভাবে দেওয়া হয়নি। মূলত মুখ্যমন্ত্রীর প্রশ্নের মুখে পড়েন ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের সচিব এবং উদ্বাস্তু পাট্টা কেন সঠিকভাবে দেওয়া হচ্ছে না প্রশ্ন তোলায়। সেই সময় উদ্বাস্তু জমির পাট্টা নিয়ে বেশ কিছু অভিযোগ এসেছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বলে সূত্র মারফত খবর। এবং তারপরই আজকে যখন প্রশাসনিক বৈঠক করেন, সেই প্রশাসনিক বৈঠকেই ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের সচিব মুখ্যমন্ত্রী প্রশ্নের মুখে পড়েন। মুখ্যমন্ত্রী বলেন উদ্বাস্তু পাট্টা সঠিকভাবে দেওয়া হয়নি। সোমনাথ, সঙ্গে থাকো, একেবারে নজর রাখবো এরই পাশাপাশি। শুধু এখানেই শেষ নয়, মমতা বন্দ্যোপাধ্যায় যে ভোটের পর থেকে মিশন মোডে, তা বলার অপেক্ষা রাখে না। রিভিউ মিটিং এ কাটমানি তোপ মুখ্যমন্ত্রীর। সরকারি আধিকারিকদের একাংশের বিরুদ্ধে এই কাটমানি খাওয়ার অভিযোগ। কি অভিযোগ একটু জানার চেষ্টা করব সোমরাজের কাছ থেকেই। সোমরাজ, হ্যাঁ দেখো, আমরা দেখেছিলাম 11 তারিখের বৈঠকেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাটমানি নিয়ে সরব হয়েছিলেন। আর আজকেও ফের কাটমানি নিয়ে সরব হলেন। যেটা নবান্ন সূত্রে খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিনের বৈঠকে বলেন যে কিছু কিছু অফিসার টাকা খাচ্ছেন, আমাদের কোনো প্রয়োজন নেই, পিডব্লিউডি কাজ করছে আর কাটমানি খেয়ে যাচ্ছে, এমনটাই মন্তব্য করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগেও 11ই জুন যখন মুখ্যমন্ত্রী বৈঠক করেছিলেন তখনও কাটমানি নিয়ে সরব হয়েছিলেন, আর আজও কাটমানি নিয়ে সরব হলেন। তবে আজকে অফিসারদের উদ্দেশ্য করে বললেন যে কিছু কিছু অফিসার টাকা খাচ্ছেন। অর্থাৎ এই ধরনের অভিযোগ যে নবান্নে এসেছে, খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এসেছে, তা তিনি স্পষ্ট করে দিলেন এদিন প্রশাসনের শীর্ষ আধিকারিকদের উপস্থিতিতে। এবং তিনি স্পষ্টতই বললেন যে কিছু কিছু অফিসার টাকা খাচ্ছে বলে আমরা নবান্ন সূত্রে জানতে পারছি। বেশ সোমরাজ, একেবারে মিশন মোডে মমতা বন্দ্যোপাধ্যায়। 11 তারিখ বৈঠক, সেই প্রশাসনিক বৈঠকের পর কাজ কি এগোলো না এগোলো, কি পরিস্থিতি, আজকে রিভিউ মিটিং। আর সেই রিভিউ মিটিং এও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কাটমানি নিয়ে আজও তিনি তোপ রেখেছেন এবং তিনি বলছেন সরকারি আধিকারিকদের একাংশের বিরুদ্ধে এই অভিযোগ। পিডব্লিউডির আধিকারিকদের একাংশকে রীতিমতো তোপ দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নের এই বৈঠক থেকে। শুধু তাই নয়, উদ্বাস্তু পাট্টা বিলি, সেখানেও বেনিয়ম হয়েছে, একেবারেই কাজে খুশি নন মমতা বন্দ্যোপাধ্যায়। ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের সচিব যে কাজ করেছে, সচিবের কাজে ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায়। রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী।
কোথায় গেলেন তিনি, এটা এখন সব থেকে বড় প্রশ্ন। মির্জা গালিব স্ট্রিটের এক হোটেলে তিনি উঠেছিলেন। এই সেই বাংলাদেশি যুবক, তার নাম ইতিমধ্যে আপনাদের জানিয়ে রাখি, এই সেই বাংলাদেশি যুবক নিখোঁজ পাবনার বাসিন্দা মোহাম্মদ দিলওয়ার। মির্জা গালিব স্ট্রিটের হোটেলে ওঠেন দিলওয়ার এবং কোথায় তিনি গেলেন চিকিৎসা করানোর জন্য তো পরিবারকে সঙ্গে নিয়েই এসেছিলেন দিলওয়ার, কিন্তু তারপর গতকাল রাত থেকেই তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। মির্জা গালিব স্ট্রিটের হোটেলেই উঠেছিলেন দিলওয়ার এবং তার পরিবার। আর সিসি ক্যামেরার ফুটেজ এসে পৌঁছেছে নিউজ 18 বাংলার হাতে। মোহাম্মদ দিলওয়ার হোসেন নিখোঁজ বাংলাদেশি, দেখুন তিনি বেরোচ্ছেন হোটেল থেকে। সিসি ক্যামেরার ফুটেজ নিউজ 18 বাংলার হাতে, তিনি বেরিয়ে যাচ্ছেন। এই হোটেল থেকে বেরোনোর পর কোথায় চলে গেলেন তিনি, মুখে চাপা দিয়ে বেরোলেন আর এখনো পর্যন্ত তার কোনো হদিশ নেই। আরো বিস্তারিত জানবো, অমিত রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। অমিত, সিসি ক্যামেরার ফুটেজ আমাদের হাতে এসে পৌঁছেছে এবং সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে যে মুখে চাপা দিয়ে দিলওয়ার বেরিয়ে যাচ্ছেন, কি আপডেট পাচ্ছ? দেখো, যে ক্লোজ সার্কিট ক্যামেরা ফুটেজ আমরা পেয়েছি সেই ফুটেজটি হচ্ছে একদম হোটেলের সামনের যে গলির রাস্তা রয়েছে সেই গলিতে, এবং রাত্রি 11টা বেজে 37 মিনিটে সে হোটেল থেকে বেরিয়ে যাচ্ছে এবং সেই সময়কারই ওটি ফুটেজ যে সে হোটেল থেকে বেরোনোর পরে গলি দিয়ে বেরিয়ে মির্জা গালিব মুখে যাচ্ছে এবং হোটেল থেকে বাদিকে চলে যাচ্ছে, মেন রাস্তা থেকে বাদিক চলে যাচ্ছে। এই অবধি কিন্তু এখনো পর্যন্ত ওর পরিবারের তরফে বা হোটেলের তরফে যে ক্লোজ সার্কিট ক্যামেরা ফুটেজ যেটা পুলিশকে দেওয়া হয়েছে এই পর্যন্ত কিন্তু দাবি করা হচ্ছে পরিবারের তরফে। তবে পরিবার যেটা আশঙ্কা করছে, প্রায় 16-17 ঘন্টা হয়ে গেছে, এখনো পর্যন্ত খোঁজ পাওয়া যাচ্ছে না। যেহেতু স্নায়ু রোগের চিকিৎসার জন্য দিলওয়ারকে নিয়ে তার পরিবার, তার বাবা মা, দিদি, জামাইবাবু কলকাতায় এসছেন। সেক্ষেত্রে 2023 সালে দিলওয়ারের মস্তিষ্কে অস্ত্রোপচার হয়েছিল ঢাকায়, এবং অস্ত্রোপচারের পর প্রায় 5 মাস সেখানকার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এবং বাড়ি ফেরার পর থেকে কিন্তু একটা অস্বাভাবিক বিষয় তার মধ্যে কিন্তু লক্ষ্য করা যাচ্ছিল, এমনটা কিন্তু তার পরিবারের তরফে দাবি করা হচ্ছে। এবং তারই সুস্থতার জন্য কিন্তু কলকাতায় নিয়ে আসা হয়েছিল চিকিৎসার জন্য, কিন্তু কালকে সকালে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয় শহরের এক বেসরকারি হাসপাতালে। রাতে খাওয়া দাওয়ার পর তার বাবা মার সাথে যখন ঘুমিয়েছিলেন হোটেলের ঘরে, হঠাৎই তার বাবা মা লক্ষ্য করেন যে বিছানায় তার ছেলে তার ঘরে নেই, এবং তারপরে তার তড়িঘড়ি নিচে নেমে আসে এবং খোঁজ খবর শুরু করে। তারপরে যখন ক্লোজ সার্কিট ক্যামেরা ফুটেজ তারা লক্ষ্য করেন তখন দেখা যাচ্ছে যে হোটেল থেকে বেরিয়ে যাচ্ছে। সেই সময় পরনে তার লুঙ্গি এবং একটি শার্ট ছিল, এমনটা কিন্তু পরিবারের তরফে দাবি করা হচ্ছে। ইতিমধ্যেই পার্কস্ট্রিট থানাতে মিসিং ডায়েরি করা হয়েছে এবং পুলিশ তদন্ত শুরু করেছে। লালবাজারের মিসিং স্কোয়াডের যারা অফিসার রয়েছেন তারা হোটেলে গিয়ে ক্লোজ সার্কিট ক্যামেরা ফুটেজ তারা খতিয়ে দেখেছেন, কোন রাস্তা দিয়ে বেরিয়ে যাচ্ছে বা কোন দিকে গেল, এই বিষয়গুলো কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। তবে যেহেতু পরিবার একটা আশঙ্কা করছে যে দীর্ঘ সময় সে যেহেতু ওষুধ খায়নি, কারণ তার পরিবার যে দাবি করছে যেহেতু তার চিকিৎসার মধ্যে তিনি ছিলেন, সেক্ষেত্রে ওষুধ না খেলে তার কথা বলা বন্ধ হয়ে যায় এবং শরীরের অন্যান্য অ্যাক্টিভিটিগুলো কিন্তু বন্ধ হয়ে যায়। সেক্ষেত্রে তারা আশঙ্কা করছে যে তার ছেলে যেহেতু কালকে রাতের পর থেকে ওষুধ খাননি, সেই জায়গা থেকে কোথাও সে যদি থাকে তাহলে সে কথা বলতে পারবে না, এই একটা তারা আশঙ্কা করছেন। এমনকি পরিবারের মানুষ চিন্তিত, সেটাই স্বাভাবিক। বেশ, অমিত, হোটেল মালিক তিনি কি বলেছেন শোনাবো, তারই পাশাপাশি পরিবারের তরফ থেকে কি বলা হচ্ছে শুনুন। Yesterday he walked out at about 11:30. That we have seen in the camera recording. ফ্যামিলি ছিল, ওরা ট্রিটমেন্টের জন্য এসেছিল, তো রাত্রিবেলা বেরিয়ে গেছে কাউকে না বলে, and the family is very disturbed looking for him, for people. एक ही रूम में था, बड़ा रूम में था. The police is looking into the matter. সন্ধ্যার পরে আমরা পাশের হোটেলে খাওয়া দাওয়া করে আমরা চলে আসছি। ও ঘুমায় গেছে, আমরাও ঘুমিয়ে গেছি। তারপরে যেটা সিসিটিভির ফুটেজে যেটা দেখা যাচ্ছে 11:27 দিকে ও এখান থেকে বের হয়ে গেছে। প্যারামাউন্ট থেকে বের হয়ে গিয়ে ওই মেইন গালিব স্ট্রিট যেটা, ওখানে উঠে বাম দিকে একটা টার্ন নিয়েছে। আপনার ছেলের কিসের ট্রিটমেন্ট করতে? নিউরো এবং সাইকিয়াট্রিকে। আমার ছেলের ওষুধ না খেলে কথা বলার যেটা পারফরমেন্স যেটুকু আছে, এটা আস্তে আস্তে গলা হয়ে যায়, বন্ধ হয়ে যায়, পায়ের চলাফেরাটাও করতে পারে না। আমাদের এখন যেটা ধারণা হচ্ছে পাসিং দি লং টাইম, ওই এমন হতে পারে যে কোথাও রাস্তায় পড়ে থাকবে, আস্তে আস্তে ও সেন্সিটিভ থেকে অফ সেন্সিটিভ হয়ে যাবে। কালকে রাত 11:27 বের হয়ে গেছে এখান থেকে। পরে চারিদিকে খুঁজলাম, পরে 1টার মধ্যে আমরা মিসিং কমপ্লেন করি, তারপরেও কোনো হদিস এখন পর্যন্ত
রক্ত নেই। 14 ঘন্টা হতে চললো। ওর হচ্ছে নিউরো সমস্যা, মাথায় হচ্ছে কার্নিওপ্লাস্টি অপারেশন করে খুলি খুলে রাখা ছিল। ও সহজ কথা মনে রাখতে পারে না, কথা ভুলে যায়, তো ওষুধ না খালি কোলাপস করে, মুখ আটকায় যাবে, লালা বের হবে মুখ দিয়ে। আর এবার নজর রাখবো হাওড়ার দিকে। বাউরিয়া ফোর্ট গ্লাস্টার স্টেট জেনারেল হাসপাতাল, সেখানে প্রসূতি মৃত্যুর অভিযোগ। কিন্তু কেন মৃত্যু হলো এই প্রসূতির, অভিযোগ করছে পরিবার যে চিকিৎসার গাফিলতি, আর সে কারণেই প্রসূতি মৃত্যুর ঘটনা। চিকিৎসার গাফিলতিতে প্রসূতি মৃত্যুর অভিযোগ উঠে আসছে বাউরিয়া ফোর্ট গ্লাস্টার স্টেট জেনারেল হাসপাতালের ছবি আপনাদের দেখাচ্ছি। রোগীর পরিবারের তরফ থেকে রীতিমতো বিক্ষোভের পরিস্থিতি তৈরি হয়, বিক্ষোভ দেখান তারা। চিকিৎসা না করে রোগীকে হাসপাতালে ফেলে রাখা হয়েছিল, এমনটাই অভিযোগ উঠে আসছে। চিকিৎসার গাফিলতিতে প্রসূতি মৃত্যুর অভিযোগ। মূলত কি অভিযোগ, কেন গাফিলতির অভিযোগ তুলছে পরিবার? বাউরিয়া ফোর্ট গ্লাস্টার স্টেট জেনারেল হাসপাতালে রোগীর পরিবারের তরফ থেকে বিক্ষোভের পরিস্থিতি তৈরি হয়। দেবাশিস আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। দেবাশিস, গাফিলতির অভিযোগটা কেন উঠে আসছে? দেখো, মূলত এই মমতা রাজভর 26 বছর বয়সী গৃহবধূ, তিনি প্রসব যন্ত্রণা নিয়ে এই বাউরিয়া ফোর্ট গ্লাস্টার সেই হাসপাতালে গতকাল রাত্রিবেলা তাকে নিয়ে যাওয়া হয়। দীর্ঘক্ষণ তাকে ফেলে রাখার অভিযোগ ওঠে, চিকিৎসকদের বিরুদ্ধে অভিযোগ, হাসপাতালের বিরুদ্ধে অভিযোগ। এমনকি প্রায় 2-2.5-3 ঘন্টা পর তাকে হঠাৎ করে স্থানান্তরিত করে দেওয়া হয়। শুধু স্থানান্তর করেই কিন্তু ক্ষান্ত হয়ে যায় হাসপাতাল কর্তৃপক্ষ। তাকে কিভাবে নিয়ে যাওয়া হবে বারবার করে অ্যাম্বুলেন্স চেয়ে আবদার করে পরিবারের লোকেরা, আবেদন জানায়, কিন্তু সেই আবেদনে হাসপাতাল কর্তৃপক্ষ কোনো সাহায্য করেনি। বাইরে থেকে অ্যাম্বুলেন্স আনতে গিয়ে প্রায় 2-2.5 ঘন্টা সময় নষ্ট হয়। এরপর যখন সেই মমতা দেবীকে নিয়ে যাওয়া হয়, মাঝ রাস্তায় অ্যাম্বুলেন্সে কিন্তু এক সন্তানের জন্ম দেয়। তারপরে অসুস্থ হয়ে পড়ে মমতা দেবী, তাকে ফের হাসপাতালে নিয়ে এলে তারপরে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। এই খবর ছড়িয়ে পড়তেই মমতা দেবীর আত্মীয় পরিজন ও প্রতিবেশীরা এই ফোর্ট গ্লাস্টার হাসপাতালে ঘেরাও করে। কার্যত রণক্ষেত্র পরিস্থিতি হয়। ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী নামাতে হয় এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে। বেশ, এরা গরিবকে জ্ঞান না মানে, এরা সরকারের টাকা খায়, তো আমরা বেকার লোক, আমরা বেরোজি লোক, আমাদেরকে কথা পুলিশ বলতে দিচ্ছে না। যখন ব্যথা হলো এরা নিল নি, এইখানে মরেছে আমার মেয়ে। যখন এনেছে ঘুমাচ্ছিল, আমি পা ধরেছি ডাক্তারকে, এরকম ঘুম দিকে উঠে এরকম হাত ধরলো, ধরে আমার ছেলেকে নিয়ে যে বুঝিয়ে দিল। যদি ঠিকঠাক চিকিৎসা করতো তাহলে আপনার মেয়ে বেঁচে যেত। আমার মেয়ে বেঁচে যেত। 1 ঘন্টার উপরে লাগিয়ে দিল শুধু রেফার লিখতে, কি এই হসপিটালে হবে না, অন্য হসপিটালে যাবে। এই আমরা 102 নম্বরে কল করলাম, বলছে গাড়ি পাওয়া যাবে না। মানে স্যার আমার 2 ঘন্টা এই হসপিটালে ওয়েস্ট হয়েছে স্যার। 2 ঘন্টা, যদি 2 ঘন্টা এখানে ট্রিটমেন্ট হতো আমার বোন বেঁচে যেত। এই হসপিটালে একটাও স্টাফ, একটাও লেবার, একটাও ডক্টর ভালো না। সে বলছে এরকম কুত্তার মতন বলছে, যা এখান থেকে চলে যা, হুইল চেয়ার বসা নিয়ে চলে যা। ট্রিটমেন্ট তো স্যার হলোই না, ট্রিটমেন্ট শুরু করবে তখন তো ট্রিটমেন্ট হবে, হাতই দিল না স্যার। পুলিশ বলছে পোস্টমর্টম করতে হবে। আমরা ভর্তি করিনি, কোনো ট্রিটমেন্ট হয়নি, পোস্টমর্টম কেন করাবো?